ফিলিস্তিনিতে বিভিন্ন দেশে নিপীড়ন হচ্ছে, তাই না? হচ্ছে না? তাহলে নিপীড়ন হচ্ছে, অথচ এই মুসলিমদের হাতে বিশ্বের প্রায় কতগুলো দেশের হাতে পারমাণবিক শক্তি, তাই না? মুসলিমদের হাতে কয়টা পারমাণবিক শক্তি আছে বলেন? শুধুমাত্র কার হাতে আছে বলেন তো? শুধুমাত্র আছে পাকিস্তানের হাতে। তাহলে মুসলিম দেশ হিসেবে মুসলিম হওয়ার কারণে বাংলাদেশ যদি কোনো সময় আক্রান্ত হয় পারমাণবিক কোনো শক্তির দ্বারা, তাহলে সেই সময় মুসলিম একটা বন্ধু দেশ হিসেবে পাকিস্তানকে প্রয়োজন আছে কিনা বলেন? যে আমাদের সীমান্তে ওরা খুন করে, সীমান্তে খুন করে। ভারতীয় বিএসএফ এমন একটা বর্বর এবং অসভ্য বাহিনী যারা ঘুষের জন্য তারা কিন্তু এমনি এমনি মানে আমাদের উপর রাগ আক্রোশ ক্ষোভ থেকে গুলি করছে, বিষয়টা এরকম না। ওরা কিছু ঘুষ চায়, যে এখানে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতীয় ব্যবসায়ীরা তারা ট্রেড করে বাণিজ্য করে পণ্য আনা নেওয়া করে, এর মধ্যে যাদের কাছ থেকে ঘুষ পায় তাদেরকে ছেড়ে দেয়, যাদের কাছ থেকে ঘুষ পায় না তাদের কাছ থেকে এই অসৎ বাহিনী বিএসএফ, ইন্ডিয়ান বিএসএফ তারা এরকমভাবে মানুষকে গুলি করছে। কোনো বিচার নাই, কোনো আইন নাই, কিছু নাই, অন্যরকম একটা অবস্থা। এই বাংলাদেশে 26 লাখ ইন্ডিয়ান চাকরি করে, 26 লাখ। আজকে আপনি বেকার আছেন, উনি বেকার আছে, উনি বেকার আছে, কতজন বেকার কোনো হিসাব আছে? এত মানুষ বেকার, অথচ এই বেকারগুলোর বেকারত্ব নিরসনের কোনো কার্যকরী উদ্যোগ নাই, কোনো উদ্যোগ নাই। বিভিন্ন সময় চাকরির বয়স বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়েছে, কোটা সংস্কার নিয়ে আন্দোলন হলো, অনেক রকম আন্দোলন হলো, কিন্তু আলটিমেটলি আমাদের যে ভ্যাকেন্ট পজিশন সেটা কিন্তু ওই জায়গাতেই আছে। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন হোক, চাকরির বয়স বৃদ্ধি আন্দোলন হোক, নিয়োগ সংস্কার আন্দোলন হোক, যে আন্দোলনই হোক, কর্মসংস্থানের জায়গা যেতটুকু অতটুকুই আছে, অতটুকুই থাকবে। এর মধ্যে 26 লাখ ইন্ডিয়ান যদি দখল করে নেয়, তাহলে আমার বলা হয় যে শিক্ষিত বেকারের সংখ্যা 26 লাখ বা 28 লাখ, তাই না? এটা সাফারিংসকে এক্স্যাক্টলি আপনি, উনি আমরা সবাই সাফারার। তাহলে এই 26 লাখ 28 লাখ বেকার আমরা হলো সাফার করছি, কিন্তু ইন্ডিয়া থেকে অবৈধ লোকগুলো এখানে এসে আপনার হলো কর্ম করছে। বাংলাদেশের নাগরিকরা কেউ যদি বেতন পায়, ধরেন মাসে যদি বছরে যদি 3 লাখ টাকার কারো আর্নিং হয়, 3.5 লাখ টাকা আর্নিং হয়, তাকে একটা ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু এই ইন্ডিয়ানরা যে বেতনগুলো পাচ্ছে এগুলো কোনো ইনকাম ট্যাক্সের আওতাও না, কারণ তারা ভিসা নিয়ে আসেনি, অবৈধভাবে এসেছে। 26 লাখ ইন্ডিয়ান নাগরিক এখানে আছে। যদি ইন্ডিয়ান বিএসএফ সীমান্তে বাংলাদেশি নাগরিক যাওয়ার কারণে গুলি করে হত্যা করতে পারে, এটা যদি তাদের জন্য বৈধ হয়, তাহলে 26 লাখ ইন্ডিয়ানকে প্রতিদিন জুতা পেটা করা, মারা, হেনস্থা করা, তাদেরকে গুলি করা বৈধ হবে ওই বৈধতা অনুযায়ী। কিন্তু আমরা কি এরকম অসভ্য বর্বর আচরণ করেছি? করিনি। আমরা তাদেরকে কোনো আক্রান্ত করি নাই। আমরা শুধু সেটাই বলছি যে আমাদের সীমান্তের নাগরিক মানুষগুলোকে কিভাবে খুন করছে একবার বিবেচনা করেন। দেখেন, এমনভাবে আমাদের দেশের আশেপাশে তার অন্য কোনো দেশ নাই। এই যে মায়ানমার যে ছোট্ট একটু বর্ডার, পুরা ইন্ডিয়াটা আমাদেরকে সারাউন্ডিং করে বড় একটা প্রাচীর দিয়েছে। আপনাকে একটা বলি, আপনার একটা ছোট একটা জমি আছে, এই জমি চারপাশে কেউ যদি লম্বা প্রাচীর দিয়ে বন্ধ করে দেয়, বাতাস আসার না ব্যবস্থা করে রাখে, তাহলে আপনার বাসাটা বদ্ধ হয়ে যায় কিনা বলেন, তাই না? তো আমাদের চারপাশে এইভাবে কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে এমন একটা জায়গায় রাখছে যে এটা একটা অবরুদ্ধ দেশ, এটা অবরুদ্ধ দেশ। একটা দেশে যখন সীমান্তে কাঁটাতার দিয়ে দেয় তখন ওইখানের ভৌগোলিক প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় ঘটে। যেমন এইখানের পশু পাখি ওখানে যেতে পারে না, ওখানের পশু পাখি প্রাণীগুলো এখানে যেতে পারে না, অর্থাৎ জীববৈচিত্র্যের একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যায়। দেখবেন সভ্য দেশগুলোতে রাস্তার উপর দিয়ে বড় একটা ব্রিজ করে দেয়, এই জন্য যে এই জঙ্গল থেকে ওই জঙ্গলে পশু পাখি যাওয়া আসি করার জন্য করে দেয় না, দেখছেন না আপনারা বিভিন্ন ছবিতে? তাহলে কেন করছে? এগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য। কিন্তু তারা পুরো বাংলাদেশটাকে কাঁটাতারে একবারে ঘিরে দিয়ে রেখেছে যে এটা একটা দেউলিয়া দেশ, এরকম এটা একটা বৈরিয়া একটা পরিবেশ তৈরি করে রাখছে এরকম। তো এরকম নানা সমস্যা যে সমস্যাগুলো শুধুমাত্র ভারতের সাথে। আমি আপনাকে বলছি, আমাদের কোনোভাবেই চায়নাকে আমাদের ভৌগোলিক কারণে শত্রু হওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান অথবা পাকিস্তান, তাদের সাথে শত্রুতা হওয়ার কোনো সুযোগ নাই। আমি তো মাঝে মাঝে বলি যে এই যে দেখেন এখন বিভিন্ন স্নায়ু যুদ্ধ হয়, এখানে সবাই মুসলিম আশা করছি। স্নায়ু যুদ্ধটা কীরকম হয় যে আপনার হলো মুসলিমদের উপর নিপীড়ন হচ্ছে। কোথায় কোথায় নিপীড়ন হয়? কখনো সিরিয়া, কখনো লিবিয়া, কখনো আপনার ফিলিস্তিনিতে, বিভিন্ন দেশে নিপীড়ন হচ্ছে, তাই না? হচ্ছে না? তাহলে নিপীড়ন হচ্ছে, অথচ এই মুসলিমদের হাতে বিশ্বের প্রায় কতগুলো দেশের হাতে পারমাণবিক শক্তি, তাই না? মুসলিমদের হাতে কয়টা পারমাণবিক শক্তি আছে বলেন? শুধুমাত্র কার হাতে আছে বলেন তো?
শুধুমাত্র আছে পাকিস্তানের হাতে। তাহলে মুসলিম দেশ হিসেবে মুসলিম হওয়ার কারণে বাংলাদেশ যদি কোনো সময় আক্রান্ত হয় পারমাণবিক কোনো শক্তির দ্বারা, তাহলে সেই সময় মুসলিম একটা বন্ধু দেশ হিসেবে পাকিস্তানকে প্রয়োজন আছে কিনা বলেন? আছে? হিসাব করেন কিন্তু পারমাণবিক শক্তি হিসেবে মুসলিম একটা দেশের উপর আক্রান্ত হলে প্রয়োজন আছে না? আমি তো মনে করি বাংলাদেশ এবং পাকিস্তানের সেই ৭১-এর শত্রুতার কথা ওখানে যেহেতু তারা ক্ষমা চেয়েছে, সেই জায়গা থেকে ভুলে এই পারমাণবিক শক্তিকে বিবেচনা করে নতুন করে বন্ধুত্বের জায়গাটা স্পষ্ট করা উচিত, যদি তারা সেই বন্ধুত্বপূর্ণ শর্তগুলো রাখে। এবং কোনোদিন পাকিস্তান এবং বাংলাদেশ নতুন করে যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই, পাকিস্তান এবং বাংলাদেশ কোনো গুলিগোলা হওয়ার সম্ভাবনা নাই, বাংলাদেশের সীমান্তে কোনোদিন কোনো পাকিস্তান এসে গুলি করতে পারবে না। তাহলে এইরকম একটা পরিবেশ থাকা সত্ত্বেও একটা মুসলিম দেশ হয়ে সাপোর্টিভ হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা উচিত কিনা? রাখা উচিত। এটা কিন্তু শেখ হাসিনাও এই বন্ধুত্ব রাখে, কিন্তু আমরা যদি এই বন্ধুত্বের কথা মুখ দিয়ে বলবো যে পাকিজারজ, ঠিক আছে? বাংলাদেশের নাগরিককে কী বানায় দেয়? পাকিজারজ। মানে কত বড় মানে সাহস! এই দেশে জন্মগ্রহণ করেছে, এখানের বাতাস, এখানের হাওয়া, এখানে সব কিছু আমাকে বড় করেছে, আমি যদি দেশের জন্য কিছু বলে যে পাকিজারজ। মানে বেসিক্যালি ইন্ডিয়ান জারজ যেগুলো আছে না, ওদের জারজত্ব ঢাকার জন্য আমাদেরকে পাকিজারজ বানানোর চেষ্টা করে, অথচ আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি। তো এই মোটামুটি কথা। আপনারা আজকে এখানে আসছেন না, এখানে প্রচুর সমস্যা। আমরা এখানে বসে আছি কিন্তু এখানে এই মানে আন্দোলনটা আমরা না 2018 সালে শুরু হলেও কোটা সংস্কার আন্দোলন শুরু করছি, কিন্তু আমরা আসলে কি করতে চাই এটাই আমাদের কাছে স্পষ্ট ছিল না। মানে আমরা বলছি যে নতুন ধারা, এই ধারা, ভং ধারা, চং ধারা, এগুলো বলছি, আমরা যে আসলে কি করবো এটা আমাদের কাছে স্পষ্ট ছিল না। ঠিক আছে, কি আছে, হ্যাঁ অমুক অমুক হই রই তোমার ভাই আমার ভাই, এটা বলছি। আমরা কি করতে চাই স্পষ্ট না। কিন্তু আমি মনে করি আমরা গণ অধিকার পরিষদ এখন যারা কাজ করছি কিউমুলেটিভভাবে, আমরা একটা জায়গায় খুঁজে পেয়েছি যে আমরা আসলে কি করতে চাই। সেটি হলো আমাদের যে মূল একটা সমস্যা, যে আমরা আগ্রাসনের শিকার হই, তাই না? এই আগ্রাসনের শিকার এই জায়গাটা আমাদের হলো নিরূপণ আমরা করে ফেলেছি, যে আমরা সীমান্তে নাগরিক হত্যা, আমাদের বাণিজ্যিক সমস্যা, আমাদের নির্বাচনী সমস্যা, আমাদের গণতন্ত্রের সমস্যা, আমাদের নদী কেন্দ্রিক সমস্যা। এই যে আবার সিলেটে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে, দেখছেন আপনারা? দেখছেন খবরে পানি এসে গেছে। তাহলে এটা কি প্রাকৃতিক? এগুলো প্রাকৃতিক না। ওরা কি করে, ব্রিজের ওই পাশে বাঁধ দিয়ে পানি উঁচু করে আরো উঁচু করে। তো যখন উঁচু করে রেখে দিয়েছে, ওর ভিতরে আরো বৃষ্টির পানি যখন হয়, তখন এই উঁচু পানির সঙ্গে আরো পানি মিললে কি হবে? বন্যা হয়ে যাবে, ওভার ফোর্স তৈরি হবে। আর ওভার ফোর্স মানে কি? বাড়িঘর ভেঙে নিয়ে যাবে, ফসল ভেঙে নিয়ে যাবে, সব ভেঙে নিয়ে যাবে। তাহলে এই যে ওভার ফোর্স তৈরি করছে, এটা বাংলাদেশের সঙ্গে শত্রুতা করে কিনা বলেন?